নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। বুধবার বরিশাল সফর নিয়ে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। আতশবাজি ও অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকার পরামর্শ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। নির্বাচন সামনে রেখে পুরো দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কাজ সহ প্রাধান্য পাচ্ছে নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। এদিকে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে শেষ ফাল্গুনেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বড় শহরগুলোতে বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা ও পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে, এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। রাজধানী ঢাকা নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া সেসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা ১ লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চলভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে যাই কৃষক ভাইদের কাছে সরাসরি। জনমানুষ বলছে নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা। সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে সামনের যে গণঅভ্যুত্থান হয়েছে এরকম যেন পুনরাবৃত্তি না ঘটে, এরকম চিন্তা ভাবনা নেতাদের হওয়া উচিত। বিগত দিনে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা গেলো সব বাস্তবায়ন হয় নাই। কিন্তু যেহেতু অভ্যুত্থান হয়ে গেছে, যার কারণেই অভ্যুত্থান করা হলো, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যেন প্রতিফলন হয়। জানা গেছে শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইস্তেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে বিএনপির ইস্তেহার। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর নিয়ে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 2
দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের। বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন সে আবেদনটি যেন কোনো বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে দ্য ইকোনমিস্ট। সবশেষ সংখ্যায় প্রকাশিত বিশ্লেষণে বলা হয় 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার 60 বছর বয়সী তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয় জামাত ইসলামের অগ্রগতি শহরের মধ্যবিত্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি তারেক রহমান মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বর্তমান বাস্তবতায় তার জন্য বড় রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এদিকে গাজীপুরে জনসভায় জামাত আমির বলেন, এবার ভোটে অনিয়মের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। জামাত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভাস্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দেব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোনো দুর্বৃত্ত এখন আর কারো উঠে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইনবাগ কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না।
কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত, বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়। দ্বিতীয়ত, দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। পরে গাজীপুরের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল থেকে 49 জন ঋণ খেলাপি নির্বাচন করছে, তাদের বাদ দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এদিকে মিরপুরে প্রচারণায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে জামায়াত। বহু কথা আমরা দিয়ে দেই সমাজকে, শুধু রাজনৈতিক নেতারা না, আমরা পরস্পরের মধ্যে অনেক কিছু দিয়ে দেই, কিন্তু পরে ভুলে যাই এটা যে আমার মানতে হবে। এই এগ্রিমেন্টটা মানলে সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বুধবার লালমনিরহাট ও কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। আসলে সৌভাগ্যবান হয়। শফিক মুন্সি, সময় সংবাদ। সম্মান করতে পারে না। ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স হ্যান্ডেলের একটি পোস্টকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে সংবাদ সম্মেলন করে দলটি। ব্রিফিংয়ে সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী জামাতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে একের পর এক সাইবার হামলা করছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জামাত নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেও সংবাদ সম্মেলনে জানান দলটির নেতারা। এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd। আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোকা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। এদিকে জামাত আমিরের এক্স আইডি হ্যাক করতে বঙ্গভবনের মেইল থেকে ম্যালওয়্যার ভাইরাস পাঠানোর অভিযোগের বিষয়ে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে জামাত। মঙ্গলবার বিকেলে দলটির নির্বাচন পরিচালনা কমিটির 4 সদস্য অভিযোগ জানাতে বঙ্গভবনে যান। সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে তারা জানান, সামরিক সচিবকে হ্যাক হওয়ার তথ্য প্রমাণ হস্তান্তর করা হয়েছে। কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, পাল্টাপাল্টি অভিযোগে সরব রয়েছে প্রার্থীরা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোরালো হচ্ছে প্রচার প্রচারণা। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ তুলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশও দেন তিনি। ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেন, আগে একটি দল ইতিহাস বিকৃতি করত, এখন আরেকটি দল তার পুনরাবৃত্তি করছে। এদিকে ঢাকা 16 আসনে প্রচারণায় চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী আমিনুল হক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। তারা ইতিহাসকে বিকৃত করেছে এবং নানা ধরনের উদ্ভট তথ্য উপস্থাপন করেছে। এখন আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং এটা এখন জাতির সামনে স্পষ্ট যে এই দুইটা দল, এটা হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমার যে পরিকল্পনা, সেখানেও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা কাজ করছি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারে নেমে নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। অন্যদিকে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির। যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, আর তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায়
করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার এই ধরনের চেষ্টা থাকবে। আমরা ইনশাআল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সাম্য ও ন্যায়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান এনসিপির। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান বিএনপি নেতারা। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে 11 দলীয় জোট। জনগণ তা মেনে নেবে না। প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল। ভবিষ্যতের কথা যা বলছি, সততার সাথে, ইমানের সাথে তারা সেটা বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করবেন। নারী সদস্যকে এই আসন্ন নির্বাচনে প্রার্থী করে নাই, সে দল কিভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতার সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর 2 আসনের জামায়াতের প্রার্থী শামীম সাইদি। প্রচারণায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেন বাগেরহাট 2 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। আমাদের নেতাকর্মী যারা রয়েছে, যারা প্রচারণা কাজ করছে, তারা বাধার সম্মুখীন হচ্ছে। 12 তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। নাটোর 3 আসনে পদযাত্রায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা 4 আসনে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, 12 তারিখ চাঁদাবাজদের অধ্যায় বন্ধ হয়ে যাবে। 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে তোমার এই ধান্দা এবং চাঁদাবাজির সূর্য ডুবে যাবে। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। পঞ্চগড় 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠকে ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান 11 দলের প্রার্থী সার্জিস আলম। আপনাদের সবাইকে জানাই খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী একটি দল, এমন অভিযোগ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, গেল 1 সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি ভুয়া তথ্য প্রচার করেছে দলটি। এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানানো হয়। সোমবার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধে এলডিবি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে জামায়াত ইসলামের আমিরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের পরিবর্তে কর্নেল অলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা দেখছে বিএনপি। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের অভিযোগ, ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত, সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়ে মাহাদি আমিন বলেন, বিএনপি চেয়ারম্যানকে নিয়ে গেল 1 সপ্তাহে 29টি ভুয়া তথ্য প্রচার করছে একটি দল।
কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বুধবার তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আকাশপথে বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান মাহাদি আমিন। একটি দলের শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিস নির্বাচন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোট সুষ্ঠু করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় শুধু ইসি নয়, অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। বিএনপির বিরুদ্ধে গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটি দল এবং প্রশাসনের কেউ গণভোটে না ভোট দেওয়ার পক্ষে কার্যক্রম চালাচ্ছে এবং নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। তাদেরকে দেখেছি যে তারা অন স্টেজ সামনে এসে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু মাঠ পথে তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখছি, যেটা তাদের দ্বিমুখী ভূমিকা বলে আমরা মনে করি। এক ধরনের মুনাফিকি তারা করছেন বলে আমরা মনে করি। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের প্রার্থী নির্ধারণ করেছে। আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, সেটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র, এই স্লোগানে ৩৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিস। এতে প্রাধান্য দেওয়া হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বিগত সরকারের গুম, খুন ও জুলাই গণহত্যার বিচার। মঙ্গলবার রাজধানীর পুরনো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার পাঠ করেন দলের যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। গণমাধ্যমে ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, সুদ ব্যবস্থার অবসান সহ জুলাই সনদের বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করা হয়। একই সাথে শিক্ষা, আইন শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের আদর্শ নিশ্চিতের বিষয়গুলো উঠে আসে দলটির ইশতেহারে। কিছু অসংলগ্ন অবস্থা থাকলেও নির্বাচনের পরিবেশ শঙ্কামুক্ত দেখছেন খেলাফত মজলিস। এ সময় গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। কিছু ব্যতিক্রম সবসময় ছিল, এখনো ব্যতিক্রম কিছু আছে, কিন্তু ওভারঅল আমরা মনে করছি এখন পর্যন্ত আমরা আশাবাদী এবং পরিবেশটা ঠিক থাকবে আশা করছি। ভোটের পক্ষে যে সুযোগ সুবিধা জনগণকে উৎসাহিত করার জন্য, আর আমরা আমাদের দেয়ালগুড়ির প্রতীক নিয়ে মানুষের কাছে যাচ্ছি। 11 দলের আমরা সমান সুযোগ চাই। আপনারা অন্য দলকে যেভাবে সুযোগ দিবেন, আমাদের প্রার্থীদেরকেও তাতে সমান সুযোগ দেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও দেশের গর্ব। সার্বজনীন পরিকল্পনা তৈরি করে দেশ গড়তে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। রাজধানীর গুলশান লেক পার্কে মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বলেন, শুধু প্রতিবন্ধীরা নয়, সমাজের পিছিয়ে পড়া সব মানুষদের নিয়েও কাজ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণ জরুরি। সেই আবশ্যিকতায় শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত মতবিনিময়ে জাইমা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের খোঁজ খবর নেন। যানবাহন, রাস্তায় চলাচলের সমস্যার পাশাপাশি সর্বজনীন শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা ও প্রতিবন্ধীদের বেকারত্ব সমস্যার কথা শোনেন। বাংলাদেশের
সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয় তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। ইশারা দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে নিজেদের সংকটের কথা তুলে ধরেন বাক শ্রবণ প্রতিবন্ধীরা। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। এ সময় জাইমা রহমান বলেন, দেশ গড়তে সর্বজনীন পরিকল্পনা তৈরির জন্য প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি জরুরি। আপনাদেরকে যদি নেওয়া হয় দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। মতবিনিময়ের পর্যবেক্ষণে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী নাগরিকদের আরও বেশি কথা বলার সুযোগ হবে বলেও প্রত্যাশা করেন ব্যারিস্টার জাইমা রহমান। আপনারা তো দেশের গর্ব, আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেনসেশনাল। আমরা চাই যে এইরকম আরো আপনিও আরো সুযোগ পাবেন, হয়তো আপনিও আরো সুযোগ পাবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে, আরো কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান বিএনপি চেয়ারম্যানের মেয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার পতনের পর এবার জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, রাষ্ট্র কাঠামো সংস্কারের পরীক্ষাও। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, নতুন সরকারকে দুর্বল অর্থনীতি, নিরাপত্তা সংকট, সামাজিক অবক্ষয়ের মতো নানা সমস্যা সামাল দিতে হবে। প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন, আর কিছুদিন পরই গণঅভ্যুত্থান পরবর্তী দেশের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে অন্তর্বর্তী সরকার। বহুল প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে যেমন উৎসাহের কমতি নেই, তেমনি কমতি নেই জটিলতারও। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। এতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর সরকারকে দেশের ভেতর ও বাইরে বেশ কিছু চ্যালেঞ্জ সামাল দিতে হবে। এর মধ্যে দেশের ভেতরে দুর্বল প্রতিষ্ঠান, ধীরগতির অর্থনীতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নানা সামাজিক চাপের কথা উঠে এসেছে। দেশে উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশের বাইরে ভারতের সঙ্গে সম্পর্ক, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান থেকে দূরত্ব বজায় রাখা এবং 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ নির্বাচন এগিয়ে আসছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটছে শিরোনামে প্রকাশিত এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, অর্থনীতি স্থিতিশীল রাখা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য বজায় রাখা এবং জুলাই সনদ প্রণয়ন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন। তবে আইন শৃঙ্খলা খাতে সংস্কার প্রায় অগ্রগতি পায়নি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। বিএনপি অভ্যন্তরীণ কোন্দল ও দুর্নীতির অভিযোগে চাপে থাকলেও তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে সহানুভূতির আবহ কিছুটা শক্তি জুগিয়েছে। অন্যদিকে জামায়াত ছাত্র রাজনীতি ও সামাজিক কল্যাণমূলক ভাবমূর্তি দিয়ে তরুণ ভোটারদের কাছে বিকল্প হিসেবে উঠে আসছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে, লক্ষ্মীপুরে ভোট প্রদানের 6টি অবৈধ সিল সহ প্রিন্টার্স মালিক গ্রেফতার, অর্ডার পেয়ে বানানোর দাবি। আরো কেউ জড়িত কিনা তদন্তে পুলিশ। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাহিনীটির পোশাক ও কাজেও আসবে পরিবর্তন। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে পুলিশের এলিট ফোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি ও আনসারের দক্ষ সদস্যদের নিয়ে গঠিত বিশেষায়িত এই বাহিনীর যেমন অনেক সাফল্য রয়েছে, তেমনি রয়েছে নানা বিতর্ক। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভিন্নমত দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় আন্তর্জাতিক পরিসরেও আলোচিত।
দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এই বাহিনীকে ঢেলে সাজানোর কথা। নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাকগুলি বানানো শুরু হয়েছে, তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে কেবল সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত 7,731টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সেনাবাহিনীর যে উদ্ধারকৃত অস্ত্রগুলি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ভোট নিয়ে সরকার, ইসি, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানের মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। পরে ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। নির্বাচনে 3 বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, ইনশাআল্লাহ আমরা সেটা দেব। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 2016 সালে গাজীপুরের পাতারটেকে যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে জেএমবির বিভাগীয় কমান্ডার হিসেবে অভিযুক্ত আকাশ সহ নিহত হন 7 জন। ঘটনার তদন্তে প্রায় 10 বছর পর বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। জঙ্গি নাটক সাজিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 2 জন গ্রেফতার থাকলেও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একসাথে এই 7 জনকে নিয়ে গাজীপুরের পাতারটেকের একটা নির্দিষ্ট প্রাইভেট বাড়িতে রাখা হয় এবং বলা হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে সিটিটিসি এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্ট আন্দোলন দমনে দেশজুড়ে কারফিউ জারি করে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 23 জনকে গুলি করে হত্যায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননকে অভিযুক্ত করা হয় এই মামলায়। কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারি অবস্থায় শুট অ্যাট সাইট অর্থাৎ দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা সম্মতি প্রদান করেছেন, অ্যাবেট করেছেন, কমপ্লিসিট করেছেন, কনস্পাইরেসি করেছেন। এছাড়া 24-এর আন্দোলনে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। অ্যাবস্টেইন কাণ্ডে তোলপাড় মার্কিন রাজনীতি। কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন ও হিলারি। প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এই রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে রাখা হয় নানা আয়োজন। বাদেশা ধর্মীয় আলোচনার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য করা হয়েছে বিশেষ মোনাজাত।
আল্লাহর রহমত আর রমজানের আগমনী বার্তা নিয়ে এসেছে পবিত্র শবে বরাত। হাদিস শরীফে বর্ণিত আছে, শাবান মাসের এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ। তাই তো মাগরিবের নামাজের শুরু থেকেই মুসল্লিরা নামাজ আদায় করতে থাকেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এরপর হয় লাইলাতুল বরাতের তাৎপর্যপূর্ণ আলোচনা। বাদেশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি, দেশ সবার সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, গুনাহ মাফ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন তারা। মাগরিবের নামাজ আদায় করেছি। মাগরিবের নামাজ আদায় করার পরে আমি দেখেছি যে এখানে কোরআন তেলাওয়াত হামদরাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। মা বাবার জন্য দোয়া করি, দেশের জাতির সবার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই ভালো রাখে। আজকে নামাজ পড়েছি এবং দোয়া করতেছি, সারা রাতই দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন যে আসলে আমাদের তো গুনাহের শেষ নাই, আমরা আসলে পাপিষ্ট বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমার মা বাবা, তারপর বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করছি যেন আগামীতে বাংলাদেশ উন্নত হয়। অনেক রকমের নামাজ পড়েছি, আজকে শবে বরাত, সেই কারণে এই বাইতুল মুকারে আসা হচ্ছে। আমার বাংলাদেশের সমস্ত জগৎ সব জাতি হিসাবে সকল জাতিকে যাতে করে আমরা হেফাজত করে আল্লাহ পাক এই কামনা করে আজকে রাত্রিতে আমরা আরো দোয়া করব, মুসলিম উম্মাহ যাতে করে ভালো থাকি, সমস্ত ধর্মের লোকেরা যাতে করে ভালো থাকে। এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই রাজধানী সহ সারা দেশের মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল মিয়ানমারের রাখাইনে মাত্রা ছিল 5.9। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত 9:34 রাখাইনের আথেট-ফো এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 35.4 মাইল গভীরে। উৎপত্তিস্থল থেকে কক্সবাজার জেলার দূরত্ব প্রায় 320 মাইল হওয়ায় সেখানেও কম্পন অনুভূত হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে, এমনকি কলকাতা সহ পশ্চিমবঙ্গেও কম্পন অনুভূত হয়। নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছে শ্রমিকরা। এদিকে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। টানা 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করার পর মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। এতে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল বেড়েছে। পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে জেটি ছাড়তে পারছে না। আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির মধ্যে দুপুরে বন্দরের টোল রোড এলাকা অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর সংগঠনটির নেতারা বন্দর অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশে বহু জায়গা আছে, সেখানে তারা বন্দর তারা লিজ দিতে পারে, তারা চুক্তি করতে পারে। এটা লাভজনক প্রতিষ্ঠান, সরকার এটা বিদেশিদের কাছে ইজারা না দিক। চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আমরা আমাদের কর্মসূচিকে আজকে থেকেই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ঘোষণা করছি। সরকার যে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে, আমাদের এই কর্মসূচি প্রলম্বিত না করা ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমানে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি, এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। ধর্মঘটের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্দরে প্রায় 54,500 কন্টেইনার আটকা পড়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বব্যাংকে এস আলম গ্রুপের করা সালিসি মামলা লড়তে একটি ব্রিটিশ ল ফার্মকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাচার হওয়া অর্থ উদ্ধার করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 3টি কেন্দ্র থেকে 65,419 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ কেনা হচ্ছে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের করা অর্থনীতি শ্বেতপত্রে আওয়ামী লীগ আমলে দেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচারের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে এস আলম গ্রুপই ব্যাংক খাত থেকে $12 বিলিয়ন পাচার করেছে বলে অভিযোগ তোলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। পাচার হওয়া অর্থ উদ্ধারে এস আলমের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দও করে অন্তর্বর্তী সরকার, যদিও অভিযোগ অস্বীকার করে প্রতিকার চেয়ে বিশ্বব্যাংকের অধীনে আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে মামলা করে শিল্প গ্রুপটি। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এস আলমের করা সালিসি মামলা লড়তে সরকারের পক্ষ থেকে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থ পাচারের ব্যাপারে এস আলম বোধহয় একজন কেস করেছে লন্ডনে এবং চ্যালেঞ্জ করেছে ইক্সিডের ওয়ার্ল্ড ব্যাংকের একটা আরবিট্রেশন ইস্যু। ওটাতে লিগাল ফাইট করে আমরা একজন লিগাল লয়ারকে আমরা এঙ্গেজ করবো, কারণ এটা বহু টাকার ব্যাপার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিসি ক্যামেরা, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বডি ক্যামেরা কেনা সহ আনুষঙ্গিক খরচের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। সিসি ক্যামেরা লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করি নাই এবং যেটা টাকাটা আমরা দিয়ে দিচ্ছি। রিসেন্টলি আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে বোধহয়, সেটা আমি তো দিয়ে দেবো। কারণ এ সময় আশুগঞ্জ 450 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে 23,880 কোটি টাকা, সিদ্ধিরগঞ্জ 335 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে 21,675 কোটি টাকা এবং হরিপুর 412 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র থেকে 19,864 কোটি টাকায় বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে এবার দেশ থেকে নিষেধাজ্ঞার কবলে 3 প্রভাবশালী আমলা, সাবেক সচিব আবু আলম শহীদ খান ও আব্দুল হালিম ও এক অতিরিক্ত সচিবের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দুদক। এদিকে বহুল আলোচিত ছাগলকাণ্ডের সেই মতিউর রহমানের বিরুদ্ধে 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। গণমাধ্যমে আলোচিত মুখ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গেল বছরের আগস্টে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি তার জামিন মিললেও পিছু ছাড়ছে না দুদক। তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি, যা মঞ্জুর করেছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। এদিন পল্লী বিদ্যুতের স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে সাবেক শিল্প সচিব আব্দুল হালিম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। মোহাম্মদ আব্দুল হালিম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনেরও অনুসন্ধান চলমান থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে 6.5 কোটি টাকার দুর্নীতির দালালিক প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। সম্পদের তথ্য গোপন করেছেন এবং 5 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তার নামে মামলা করেছিল দুদক। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন আজকে চার্জশিট অনুমোদন করেছেন। স্ত্রী সন্তান সহ মতিউরের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় কারাবন্দী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। একই সঙ্গে সংস্থাটির কার্যক্রম পরিচালনায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানাকে। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এই অফিস আদেশে সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ডক্টর হুমায়রা। এর আগে ফৌজদারি মামলায় রোববার রাত 3টায় উত্তরার এক বাসা থেকে বাংলাদেশ বিমানের সাবেক এমডি ও সিইও শফিকুর রহমান ও তার স্ত্রী ও 2 গৃহকর্মীকে গ্রেফতার করার পর আদালতের কারাগারে পাঠান। লক্ষ্মীপুরে ভোট প্রদানের 6টি সিল সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ব্যালটে ব্যবহারের জন্য অবৈধ সিল বানানোর তথ্য পৌর শহরের পুরাতন আদালত রোডের মাইরমায় প্রিন্টার্সে অভিযান চালায় পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রিন্টার্স মালিক সোহেল রানাকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ডার পেয়ে
সিলগুলো বানানোর কথা জানিয়েছেন সোহেল। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অ্যাবস্টেইন কাণ্ডে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। একই কাণ্ডে নাম জড়িয়েছে ব্রিটেনের 3 প্রভাবশালী ব্যক্তির। এদিকে অ্যাবস্টেইন কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার পদত্যাগের দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সব জায়গায় উত্তাপ ছড়িয়েছে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের নতুন নথি। 30 লাখেরও বেশি পৃষ্ঠার নথিতে নাম এসেছে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের। বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি। ক্লিন্টন দফতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল অ্যাপস্টেইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের। অ্যাপস্টেইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে ক্লিন্টন দম্পতিকে আইনি নোটিশ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে নোটিশ প্রত্যাখ্যান করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব আনা হয়। এ চাপের মুখে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ক্লিন্টন দম্পতি। একই কাণ্ডে নাম জড়িয়েছেন ব্রিটেনের 3 প্রভাবশালী ব্যক্তি। নথিতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন ও ব্রিটিশ রাজনীতিবিদ পিটার মেন্ডেলসনের নাম এসেছে বহুবার। তদন্তে সহযোগিতার জন্য সাবেক প্রিন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে অ্যাপস্টেইন কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুম্বাইয়ে এক বিক্ষোভে তার পদত্যাগের দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। বরকতুল্লাহ, সময় সংবাদ। পরিবহন কর্মীদের বেতন বাড়ানো, কর্মপরিবেশের উন্নয়ন ও উৎসাহ ভাতা বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘট পালিত হয়েছে জার্মানি জুড়ে। তীব্র শীত উপেক্ষা করে সোমবার দেশটির সবগুলো প্রদেশের প্রায় 150 পরিবহন সংস্থা একযোগে ধর্মঘটে যোগ দেন। এতে ভোগান্তিতে পড়েন লাখো যাত্রী। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। একে তো তীব্র শীত, তার উপর গণপরিবহন ধর্মঘট। বছর ঘুরতে না ঘুরতেই আবারও পরিবহন ধর্মঘটের কবলে পড়েছে জার্মানি। সোমবার 2 ফেব্রুয়ারি রাজধানী বার্লিনের গণপরিবহন সংস্থা বিভিজি সহ দেশটির প্রায় 1.5 শতাধিক গণপরিবহন সংস্থা একযোগে ধর্মঘটে ডাক দেয়। ধর্মঘটের কারণে দেশটির গণপরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে যায়। দেশটির প্রায় সব অঞ্চলের বাস, ট্রাম, পাতাল রেল ও আন্ডারগ্রাউন্ড ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তার উপর তাপমাত্রা শূন্যের নিচে নেমে -10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিকল্প পরিবহন পেতে চরম দুর্ভোগে পড়েন লাখো যাত্রী। বরাবরের মতোই ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বড় শ্রমিক ইউনিয়ন ভ্যারি। সংস্থাটির মুখপাত্র জানায়, পরিবহন খাতে কর্মরতরা বৈষম্যের শিকার। সে সাথে কর্মীদের বেতন বাড়ানো, শিফটের সময় কমানো, কাজের সময় বিশ্রামের বিরতি বাড়ানো এবং রাতে দায়িত্ব পালন ও শনি ও রোববার কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক বৃদ্ধি করাটাই কর্মীদের প্রধান দাবি। এদিকে আসছে 9 ফেব্রুয়ারিতে শ্রমিক সংগঠনের সাথে আলোচনার কথা রয়েছে পরিবহন কর্তৃপক্ষের। তাতেও উল্লেখযোগ্য সমাধান না এলে সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন ভ্যারি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অস্থিরতা ভর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একের পর এক নেতিবাচক খবরে টালমাটাল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে নানা ইস্যুতে পরিচালকদের দূরত্বের পর এবার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পেরে চলে যান তিনি। অন্যদিকে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্ত রিপোর্ট জমা পড়লেও তা এখনো প্রকাশ করেনি বোর্ড। উল্টো হাইকোর্টের রুলের পর তড়িঘড়ি করে একটা প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ রিটকারের আইনজীবীর। বাংলাদেশের ক্রিকেট চলছে এক উল্টো উটের পিঠে। নির্বাচন থেকে শুরু করে বোর্ড পরিচালনা, সব জায়গাতেই একের পর এক তালগোল পাকিয়ে ফেলছেন আমিনুল ইসলাম বুলবুল। কোনো কিছুই যেন ঠিক নেই ক্রিকেট বোর্ডের। মাটি চুরি হয়ে যাচ্ছে মাঠ থেকে, ওয়াকিটকি নেই হয়ে যাচ্ছে স্টোর থেকে। ক্রিকেটারদের সঙ্গে কথার দ্বন্দ্বে জড়াচ্ছেন পরিচালকরা, যেন একজন আরেকজনের চিরশত্রু। কোনো কিছুই যখন ঠিক করতে পারছেন না নিজেরা, তখন সব রাগ উগরে দিচ্ছেন সাংবাদিকদের উপর, যেন যত দোষ নন্দ ঘোষ। গ্রাউন্ডস কমিটির বিশাল এক প্রজেক্ট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়ে ঘণ্টাখানেক আলোচনার পর বাজেট নিয়ে প্রশ্নে নিশ্চুপ চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, সাংবাদিকরা সরেজমিনে কার্যক্রম দেখতে যেতে পারবেন কিনা, কোনো প্রশ্নেরই উত্তর নেই পাইলটের কাছে। এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড, মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি ক্রিকেটের, মানে মাঠের,
কে কোথায় যাবে আসবে, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়বে? নিজেদের অক্ষমতা ঢাকতে সাংবাদিকদের উপর চড়াও হওয়া বিসিবিতে নতুন কিছু নয়। এর আগেও পাপনের বোর্ডে হরহামেশাই ঘটত এসব ঘটনা, কিন্তু নতুন দিনে নতুন বোর্ডও বের হতে পারেনি সেই রীতি থেকে। সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি, আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? তাই তো প্রশ্ন পছন্দ না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে এক প্রকার পালিয়ে গেলেন আব্দুর রাজ্জাক এবং পাইলট। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। ঝামেলা যে এক জায়গায় তা কিন্তু নয়। নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়েও টালবাহানা চলছে ক্রিকেট বোর্ডে। 2 দফা সময় বাড়িয়ে 31 জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কথা মতো হয়নি কাজ। শেষে হাইকোর্টের রিট হলে তড়িঘড়ি করে সোমবার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে। তবে তা প্রকাশ করার কোনো লক্ষণ নেই বিসিবির, যদিও তাদের গঠিত তদন্ত কমিটি নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ উচ্চ আদালত। নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না। ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, এরপর তার পরিচালক এবং ক্রীড়া সাংবাদিক। তাই দিন শেষে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব কোনো সুফল বয়ে আনবে না দেশের ক্রিকেটে। বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন পাইলটরা, ততই মঙ্গল বাংলাদেশের ক্রিকেটের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। 1 লাফে বোলারদের র্যাঙ্কিংয়ে 206 ধাপে গিয়েছে পেসার মারুফ আক্তার। ক্যারিয়ার সেরা অবস্থানে আরেক ক্রিকেটার সোফানা মাস্তারি। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দলের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটারদের পারফরমেন্সেরও ছিল চোখে পড়ার মতো। 7 ম্যাচে 262 রান করা সোফানা ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যক্তিগত নৈপুণ্যের কারণে র্যাঙ্কিংয়ের 16 ধাপে গিয়ে 36 নম্বরে ব্যাটার। বোলারদের তালিকায় মারুফার মতো উন্নতি হয়েছে নাহিদা আর স্বর্ণা আক্তারেরও। নাহিদা 28 নম্বরে আর স্বর্ণার অবস্থান 74-এ। এছাড়া 3 ধাপে গিয়ে অধিনায়ক জ্যোতি আছেন 19তম অবস্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই উইকেট কিপার ব্যাটারের অবস্থানে সবচেয়ে এগিয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। বুধবার বরিশাল সফর নিয়ে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, অভিযোগ জামাত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা, অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এই ছিল প্রবাসের সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।